যে নেতার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হতো না। বাঙালি জাতি হিসেবে স্বতন্ত্র সত্তা বা আত্মপরিচয়ের সুযোগ পেত না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমি সকলকেই আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আমি দেশবাসী আপনাদের আমার প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে নেতার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হতো না। বাঙালি জাতি হিসেবে স্বতন্ত্র সত্তা বা আত্মপরিচয়ের সুযোগ পেত না। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে 1971 সালে 25শে মার্চ থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন পর্যন্ত যে সকল মা বোন পাকিস্তানি হানাবাহিনী দ্বারা ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গড়া আলবদর রাজাকার লাল শামস বাহিনী এই মা বোনদের তুলে দিয়েছিল এই পাকিস্তানি সেনাদের ক্যাম্পে, আমি সেই সকল মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জীবন দিয়েছেন আমাদের মহান নেতা, স্বাধীনতা স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, 10 বছর ছোট্ট শেখ রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোজি, মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা শেখ ফজলক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু, মুক্তিযোদ্ধা আব্দুল আফসার নেবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে 4 বছরের সুকান্ত, মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদ এবং সাংস্কৃতিক কর্মী রেন্টু, রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার এসএসপি সিদ্দিকুর রহমান। আমি তাদের সকলতার মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধা জানাই। 1975 সালের 3রা নভেম্বর অবৈধভাবে ক্ষমতা দখলকারী খনি মোস্তাক ও জিয়ার চক্রান্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকের নির্মম বুলেটে নিহত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানাই। অসাংবিধানিকভাবে এবং আর্মি রুলস ও অ্যাক্ট ভঙ্গ করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রায় 2500-এর মতো অফিসার ও সৈনিকদের কারাগারে ফাঁসি ও ফায়ার স্কোয়াডে দিয়ে হত্যা করে, লাশ গুম করে ফেলে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। স্বজন হারা বেদনা নিয়ে গুম হয়ে যাওয়া, লাশ খুঁজে বেড়ানো স্বজনদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই, কারণ স্বজন হারা বেদনা কি আমি সেটা বুঝতে পারি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার অর্থাৎ মার্শালের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা করেছি, সেই সংগ্রামে আওয়ামী লীগ সহ যারা জীবন দিয়েছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন, ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়ে তুলবেন। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয়, সে রাষ্ট্র গঠনের পিছনে তার অনেক অবদান ছিল, কিন্তু পাকিস্তান নামে রাষ্ট্রটি হবার পর যখন তিনি দেখলেন যে পাকিস্তানি শাসকরা বাঙালির উপর শোষণ এবং নির্যাতন করছে, এমনকি আমাদের সংস্কৃতির উপর আঘাত হানে, 1948 সালে রাষ্ট্রভাষা হিসেবে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে যে আন্দোলন শুরু হয়েছিল এবং 1952 সালে পাকিস্তানি শাসকদের গুলিতে ভাষা শহীদদের রক্তের অক্ষরে লেখা হয়েছিল মাতৃভাষায় কথা বলতে চাই, সেই সকল শহীদদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। আমাদের মুক্তি সনদ 6 দফা, যেটা 1966 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, যা বাঙালি জাতি সাদরে গ্রহণ করেছিল এবং সমর্থন জানিয়েছিল, সেই 6 দফার আন্দোলনে 7ই জুন যারা জীবন দিয়েছে আমি তাদেরকেও আজকে স্মরণ করি। মূলত 1948 সালের এই আন্দোলনের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেন এবং 1966 সালে 6 দফা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় এবং তাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে। কিন্তু জনগণের আন্দোলন, ছাত্র সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশের মানুষের আন্দোলনের ফলে আইয়ুব খান বাধ্য হয় সেই মামলা তুলে নিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। আইয়ুবের পতন ঘটে আর এক মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে সে ঘোষণা দেয় নির্বাচন দেবে, সে কিছু শর্ত জুড়ে দেয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্বাচনে অংশগ্রহণ করেন। 70 সালে যে নির্বাচন, মূলত সেই 1948 সালে পাকিস্তানের সৃষ্টির পর থেকে, 47 সালে পাকিস্তানের সৃষ্টির পর থেকে এই পাকিস্তানে কখনো সাধারণ নির্বাচন কিন্তু হয়নি বা কোনো সংবিধানও রচিত হয়নি।
কাজে 1970 সালে পাকিস্তান সৃষ্টির পরে প্রথম জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালির মুক্তি সনদ 6 দফার প্রতি মানুষের রায় দেয়, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর চক্রান্তে গণমানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না করে গভীর চক্রান্ত শুরু করে। গণমানুষের অধিকার গণমানুষের হাতে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি কোট করছি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আনকোট। এই আহ্বানটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে সমগ্র বাংলাদেশে প্রতি ওয়ার্ড, ইউনিয়ন এবং জেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহ্বান জানান, নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং একটা গেরিলা যুদ্ধ পরিচালনার সব রকম প্রস্তুতি নেবারও নির্দেশ তিনি এই ভাষণের মধ্যে দিয়েছিলেন। বাংলাদেশ এই যে নামটা আজকে আমরা পেয়েছি, এই নামটা কোথেকে আসলো? 1970 সালে 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু দিবসে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দিয়েছিলেন যে পূর্ববঙ্গের নাম হবে বা পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। এই নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া। এমনকি আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের পতাকা এবং আমাদের স্লোগান, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। দেশ স্বাধীন হলে আমাদের পতাকা কি হবে? জাপানের উদিত সূর্যের দেশ, সাদার ভিতর লাল। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, বাংলাদেশ হচ্ছে সবুজের দেশ, সবুজের ভিতরে লাল পতাকা, লাল সূর্য, এটাই আমাদের স্বাধীনতার পতাকা। ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন এই পতাকা তুলে ধরতে। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবেরই নির্দেশে হয়েছিল। কলিম শরাফি তাকে কিন্তু সবসময় তিনি এই গানটি গাইতে বলতেন, কারণ বন্ধু মানুষ ছিলেন। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটা উচ্চ মর্যাদায় নিয়ে এসেছিলেন সেই নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু চক্রান্ত হয়নি। ধানমন্ডি বঙ্গবন্ধুর বাসভবন, যা আমরা স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম, আমি শেখ হাসিনা ও ছোট বোন রেহানা বাংলাদেশের জনগণকে এই বাড়িটি আমরা দান করে দিই। ওই বাড়ি থেকে অসহযোগ আন্দোলনে জনগণের করণী সম্পর্কে যে নির্দেশনা প্রতিদিন প্রচার করা হতো, সাধারণ মুক্তিকামী মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করত। বিদেশি অনেক পত্রিকা 32 নম্বর সড়ক ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনকে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে তুলনা করেছে। মূলত সমস্ত জনগণই বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মানতেন। 1971 সালের 3রা জানুয়ারি ঢাকা রেসকোর্স ময়দানে 1970 সালে নির্বাচিত সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্বর্ধনা ও শপথ অনুষ্ঠিত হয়। অনেক বিদেশি কূটনীতিক সেখানে উপস্থিত ছিলেন। আসলে 7ই মার্চের ভাষণের পর পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া একটা পর্যায়ে ঢাকায় আসে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে। জুলফিকার আলী ভুট্টো কিন্তু সে সময় আসে। বাঙালি পাকিস্তানের শাসনভার হাতে পাবে এটা সে মেনে নিতে পারছিল না। পার্লামেন্ট সেশন ডাকার কথা, সেখানে সংবিধান রচনা হবে, কিন্তু সেই পার্লামেন্ট ডাকতে অনেক দেরি হয়। বারবার ভুট্টো বাধা দেয়, ইয়াহিয়া বাধা দেয় এবং সামরিক জান্তারা বাধা দেয়। যা হোক, 3রা মার্চ জাতীয় সংসদ বসবে, অর্থাৎ এখানে শাসনতন্ত্র রচনা হবে, এই সিদ্ধান্তটা এখানে দিয়েছিল, তার আগে আলোচনা করতে এসেছিল। কিন্তু 1 মার্চ হঠাৎ করে জাতীয় সংসদের বৈঠক, গণপরিষদের বৈঠক, এই বৈঠকটা স্থগিত করে দেয়। এটা ছিল 1 মার্চ, সেদিন ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছিল। সমস্ত দর্শক শ্রেণী স্লোগান দিয়ে বেরিয়ে চলে আসে, খেলা বন্ধ হয়ে যায়। মানুষ যে ঐক্যবদ্ধ এটাই প্রমাণ হয়। ভাইয়া ঢাকা এসেছিল, এটা একটা চক্রান্তেরই একটা অংশ ছিল, তারা আর কিছুই না। হয়তো বাদ দিতে হবে বা জনগণের প্রতিনিধিরা সরকার হবে, এটা তারা কিছুতেই মানতে চায়নি, অর্থাৎ বাঙালির হাতে ক্ষমতা দেবে না। 71 সালের 25শে মার্চ, এই 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করে। এর পূর্বে সন্ধ্যার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আর কি করণীয় সেই নির্দেশ দেন। এমনকি আমাদের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে সকল নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী প্রত্যেকে একটা নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা মতনই তাদেরকে কাজ করতে বলেন। কারণ অসহযোগ আন্দোলন থেকে সশস্ত্র বিপ্লবে কিভাবে করবেন, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, শরণার্থীদের আশ্রয়, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার যে প্রস্তুতি, সেটাও তিনি নির্দেশ দিয়েছিলেন। মূলত 1970 সালে নির্বাচন হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব 1969 সালে যখন কারাগার থেকে মুক্তি পান, তারপর তিনি লন্ডনে যান। লন্ডনে গিয়েছিলেন কারণ প্রবাসীরা তখন সহযোগিতা করেছিলেন। স্যার টমাস উইলিয়াম কিউসি এমপিকেও পাঠিয়েছিলেন ওই মামলা, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে মামলা দিয়েছিল পাকিস্তানি সামরিক জান্তা, সেই মামলা পরিচালনা করার জন্য। কাজে তিনি সেখানে লন্ডন যান। সেখানে যে নির্বাচন হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ধারণা ছিল যে
যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ জয়লাভ করলে পাকিস্তানিরা যে ক্ষমতা দিতে পারে নাও দিতে পারে, সেই কারণেই তিনি লন্ডনে যে আলোচনা করেন আমাদের প্রবাসীদের সাথে। এবং সাথে আরেকটি কথা আমি জানাবো, কারণ আমি তার সাক্ষী এখনো আছি, যে বাংলাদেশের মিত্র শক্তি ভারতের প্রধানমন্ত্রী 2 জন প্রতিনিধির সাথেও তিনি আলোচনা করেন। যদি সশস্ত্র যুদ্ধ করতে হয় তবে ট্রেনিং, অস্ত্র এবং আশ্রয় কিভাবে পাবে, শরণার্থীরা দেশ ছেড়ে যায় তাহলে তাদের আশ্রয় কিভাবে হবে, সেই বিষয়টাও তিনি আলোচনা করেন। স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি সহ ব্রিটিশ জনপ্রতিনিধিদের সাথেও তিনি আলোচনা করেন। বাঙালি দাবির প্রতি তারা যাতে সমর্থন দেন সেই কথাটা তুলে ধরেন। 1969 সালের 8 নভেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। তিনি গিয়েছিলেন লন্ডনে। 1969 সালের 23 অক্টোবর 8 নভেম্বর ফিরে আসেন। 7 ডিসেম্বর 70 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী 25 মার্চ যে গণহত্যা শুরু করে, প্রথমে রাজারবাগ ইশফারিতে আক্রমণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, ইপিআর এবং এরপর বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি। এখানে একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে, 25 মার্চ রাতে যে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করবে, এই খবরটা ঢাকা ক্যান্টনমেন্টে থেকে বাঙালি বাবরটি একটা খবরের কাগজের কোনায় সেটা লিখে দেন, কারণ এই আলোচনাটা বা টেবিলে বসে হয় তখন সে সেটা জানতে পারে। একজন স্কুটার ড্রাইভারের কাছে, চালকের কাছে এই কাগজটা দিয়ে বলেন 32 নম্বরে পৌঁছে দিতে, এবং আপনারা অবাক হবেন সেই ড্রাইভার কিন্তু সেই কাগজটা পৌঁছে দিয়ে যায় আমাদের হাতে। প্রায় দুপুর 2:30-3টার দিকে এই কাগজটা আমাদের হাতে চলে আসে এবং বঙ্গবন্ধুর কাছে পৌঁছে যায়। এদিকে ইয়াহিয়া খান 25 মার্চ রাতে পৌনে পাকিস্তানে চলে যায়, ঢাকা থেকে সে বিদায় নিয়ে চলে যায় কাউকে কিছু না জানিয়ে। আর তখনই সামরিক জান্তার মনোভাব বুঝতে পারা যায়। একটা জিনিস এখানে সবাইকে মনে রাখতে হবে, যে কোনো একটা রণক্ষেত্রে আক্রান্ত আক্রমণকারী কারা হবে, এটা কিন্তু একটা বিষয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাঙালি জাতির জন্য, এবং সে কারণে তিনি সকলকে কিন্তু বলে দিলেন যে এভাবে আক্রমণ হবে, সবাই যার যার শেল্টারে চলে যাওয়া এবং যা যা করণীয়। ওই মার্চ মাস থেকেই কিন্তু আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ থেকে শুরু করে সকলেই বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ, সেখানে ট্রেনিং নেওয়া, মেয়েদের ট্রেনিং নেওয়া, অনেক কিছু শুরু হয়ে যায়। কাজে বঙ্গবন্ধু সবাইকে বিদায় দিলেন, কিন্তু নিজে থাকলেন কেন? তিনি অপেক্ষা করছিলেন। তিনি জানতেন যে ওরা আক্রমণ করবে। যে মুহূর্তে পুলিশ, রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ওরা আক্রমণ করে, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব এই স্বাধীনতার ঘোষণা দেন। এই স্বাধীনতা ঘোষণা দেওয়ারও একটা প্রস্তুতি ছিল। পিলখানায়, তখনকার ইপিআর, পরবর্তীতে এখন আমাদের বিজিবি, সেখানে সুবেদার মেজর শওকত আলী, তার নেতৃত্বে 3 জন ওয়্যারলেস সেট নিয়ে বসেছিল। আর ওয়ারিতে বলদা গার্ডেন, এই বলদা গার্ডেনে একজন ইঞ্জিনিয়ার, কয়েকজন প্রতিনিধি, তারাও সেখানে একটা ওয়্যারলেস সেট নিয়ে অপেক্ষা করছিলেন। বঙ্গবন্ধু যখন দেখলেন যে আমরা আক্রান্ত হয়েছি, তাই আক্রমণকারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। তিনি স্বাধীনতার ঘোষণাটা দেন। তিনি নিজের জীবনকে বাজি রেখে এই ধানমন্ডি 32 নম্বর সড়কে বাড়িতে অপেক্ষা করেন, এবং এখানে তিনি যখন ঘোষণাটা দিয়ে দেন, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে পিলখানা থেকে আমাদের মগবাজারের যে ওয়্যারলেস স্টেশন, তার মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই নির্দেশনাটা পৌঁছে যায়, প্রত্যেকটা পুলিশ স্টেশনে পৌঁছে যায়। পুলিশ স্টেশন থেকে পুলিশের কর্মচারীরা তারা কিন্তু এই নির্দেশনাটা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে পৌঁছে দেন। সেটা প্রায় ভোর রাত্রের দিকে তারা পৌঁছাতে সক্ষম হন, এবং এই যে প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়ার সাথে সাথে প্রতিটি জায়গায় আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশের জনগণ, তখন তারা কখনো মাইক নিয়ে রিক্সার মধ্যে মাইক লাগিয়ে কত চোঙ্গা ফুকিয়ে, আবার সেগুলি টেলিগ্রাম বা টেলিপ্রিন্টের মাধ্যমে যে বিষয়টা চলে গেল ঘোষণাটা, সেটা প্রচার করতে শুরু করে। এখনো মনে আছে চট্টগ্রামে নুরুল হক নামে সে একটা রিক্সা নিয়ে একটা মাইক লেগে সারা চট্টগ্রামে এই প্রচারটা করে যাচ্ছিল। তো এইভাবে সারা বাংলাদেশে কিন্তু এই ঘোষণাটা চলে যায়, এবং সারা বিশ্বে 26শে মার্চ এবং 27শে মার্চের যদি পত্র পত্রিকা বা টেলিভিশন মিডিয়া, সেগুলি যদি এখনও কেউ ইউটিউব বা গুগল বা বিভিন্ন অ্যাপসে যোগাযোগ করে, সেখানে দেখতে পাবেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এমনকি আমেরিকার ডিক্লাসিফাইড যে রিপোর্ট, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট যে মিটিং করে বা পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জারের সাথে যে কথা বলে, সেখানেও কিন্তু এই কথাটা রয়ে গেছে যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পিলখানার সুবেদার মেজর শওকত আলী কিন্তু এই ঘোষণা দিতে সে কিন্তু আর পালাতে পারে, সরতে পারেনি। অত্যন্ত দুঃখের বিষয়, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সে ধরা পড়ে এবং তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়। তার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। আমি বাংলাদেশে 81 সালে ফিরে এসে তার সঙ্গে যোগাযোগ করি। আর বলদা গার্ডেনে যে ওয়্যারলেস সেটটা ছিল, যখন এই ভাষণটা বা ঘোষণাটা প্রচার করার পর তিনি জানতে চান কি করবেন। হাজী মোর্শেদ সাহেব ছিলেন, তার হাতে কাগজটা নিয়ে তিনি দেশে বিদেশে সব জায়গায় এই ঘোষণাটা পড়ে শোনাচ্ছিলেন। তখন
বঙ্গবন্ধুর নির্দেশে তিনি বলেন যে ওই অয়েলেসটা বলদাকাণ্ডে পুকুরে ফেলে দিয়ে সেজন্য সরে যায়, এবং তিনি তাই করেছিলেন। বাঙালিরা আক্রান্ত হয়, আর তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন, যে কারণে আমরা আন্তর্জাতিক সমর্থন পাই। এই ঘোষণার পরপরই রাত্রি 1:30টার দিকে, 1:30-2 বাজে, তখন পাকিস্তানি হানাদার বাহিনী 32 নম্বর আক্রমণ করে। 32 নম্বর লক্ষ্য করে যখন গুলি ছুটতে থাকে, তখন একটা গুলি বঙ্গবন্ধু আমাদের বেডরুমে, ঠিক ছোট্ট রাসেল ঘুমাচ্ছিল, রাসেলের পায়ের কাছে এসে পড়ে। তখন আব্বা রাসেলকে তাড়াতাড়ি নিচে নামিয়ে বাসি ড্রেসিং রুমের মধ্যে নিয়ে যায়, এবং আমার মা ছুটে যান জামালকে তার ঘর থেকে নিয়ে আসতে। কারণ ওই দিন রাত্রি 10:30টার দিকে জাকির খান নামে একজন ছিলেন, যা সে অনেক তথ্য নিয়ে আসতেন, আব্বাকে তথ্য দিতেন। উনি আসেন, তিনি যখন দেখেন যে আমি, রেহানা, জেলি আমরা বাসায়, উনি বলে এক মুহূর্তে এই বাসা থাকবে না, তোমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। তার কথাই আমরা বাধ্য হই, এবং অজিত সাহেব গাড়ি নিয়ে আমাদের 15 নম্বর রোডে একটা একতলা বাসা, একটা নিচতলা আমাদের একটা বাসা ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে আমরা চলে এসেছিলাম। কারণ অজিত সাহেব বিদেশ থেকে আসার পর ওই বাসাটা ভাড়া নেই, কিন্তু বাসা তো আমরা তখন উঠি নাই, কিন্তু ওখানেই আমরা আশ্রয় নিই। আমি যাওয়ার পথে কামালকে রাস্তায় পাই। কামাল তখন সমস্ত বন্ধুবান্ধব নিয়ে, লোকজন নিয়ে আবাহনী ক্লাবের ওখানে 7 মসজিদ রোডে ব্যারিকেড সৃষ্টি করছে। যাই হোক, আমি আর নিজেদের কথা বলতে চাই না, আমি একটু বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাঙালি জাতির সকল অধিকার প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, এর সব কিছু ব্যবস্থা কিন্তু তিনি করে দিয়েছিলেন, এবং আমাদের মুক্তিযুদ্ধে আমাদের মিত্র শক্তি আমাদের সহযোগিতা করে। 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হয়। তার আগে আরেকটু কথা বলে রাখি, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দেন, তারপর 32 নম্বর আক্রমণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যখন বাড়ির ভিতরে তার গুলি করছে, তিনি সেই ঘরের দরজা খুলে বেরিয়ে এসে তিনি খুব চিৎকার করে বলে যে স্টপ ফায়ারিং। সে একজন কর্নেলের নেতৃত্বে যারা এসেছিল তারা হঠাৎ থেমে যায়, কিন্তু থেমে যাওয়ার পরই তারা বেয়োনেট নিয়ে বঙ্গবন্ধুকে আক্রমণ করতে উদ্যত হয়। তখন ওই অফিসারটা নিজের থেকে বলে হল্ট, ওদের থামায়। কিন্তু বঙ্গবন্ধুকে যখন নিয়ে যায় সিধে নামাতে থাকে, তখন পিছন থেকে এই বন্দুকের বার দিয়ে তাকে আঘাত করে। এই কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু ডেভিড ফ্রস্টের ইন্টারভিউতে তিনি এই কথাটা বলেছেন। সাধারণত তার উপরে যে অত্যাচার নির্যাতন হতো, কখনো তিনি আমাদের জানতে দিতেন না, বলতেন না। সেখান থেকে গ্রেপ্তার করে সংসদ ভবনের উত্তর দিকে যে সিঁড়িটা, ওই সিঁড়ির উপরে তখন কনস্ট্রাকশন হচ্ছে, সিঁড়ির উপরে বসিয়ে রাখে। এরপর আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে সেখানে বন্দি করে রাখে। সেখান থেকে পরের দিন করাচিতে নিয়ে চলে যায়। আমরা তারপর জানতে পারিনি। 32 নম্বর 26শে মার্চ আবার আক্রমণ করে। তখন আমার মা, রাসেল এবং জামাল পাশের বাড়িতে শেল্টার নেয়। সেখান থেকে এ বাড়ি ও বাড়ি অনেক জায়গায় শেল্টার নেওয়ার পর একসময় আমরা গ্রেপ্তার হয়ে যাই। মা, আমি, রাসেল, রেহানা, জামাল আমরা গ্রেপ্তার হই। 18 নম্বর রোড, বর্তমানে 9-এ 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়িতে আমাদেরকে বন্দি করে রাখে। জাতির পিতার নির্দেশ পরিকল্পনা অনুযায়ী মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এপ্রিল মাসের 10 তারিখ সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়েই স্বাধীন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার গঠন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিপরিষদ নিয়ে 17 এপ্রিল মেহেরপুরে, সেটা তখন স্বাধীন জায়গা, আজকে যেটা মুজিবনগর, তখন ছিল সেটা বৈদ্যনাথ তলা, এই মুজিবনগরে শপথ অনুষ্ঠান হয় এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। তবে এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। মিত্র শক্তিরা আমাদের সহায়তা করে। 3রা ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে মিত্র শক্তি এবং মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে। যে সরহদি উদ্যানে দাঁড়িয়ে, অর্থাৎ যে রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে 7ই মার্চে জাতির পিতা ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই সরহদি উদ্যানেই কিন্তু ওই পাকিস্তানি হানাদার বাহিনী মিত্র শক্তির কাছে পরাজয় বরণ করে, সারেন্ডার করে, বাংলাদেশ শত্রুমুক্ত হয়। তবে আমরা যারা বন্দী ছিলাম, আমরা কিন্তু তখনও মুক্ত হইনি। তবে এর মধ্যে জামাল খুব গেরিলা কায়দায় আগস্ট মাসে সে চলে যায় পালিয়ে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সরাসরি সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তখন শেখ আবু নাসের, আমার চাচা, 9 নম্বর সেক্টরে যুদ্ধ করে, জামালও সেই সেক্টরেই সেই যুদ্ধে অংশগ্রহণ করে। আর কামাল দুজনেই দেহরাদুন থেকে ট্রেনিং নেয়। কামাল রণক্ষেত্রে ছিল, একসময় তাকে কর্নেল ওসমানীর এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যা হোক, আমরা বিজয় অর্জন করি। 7 ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। 16 ডিসেম্বর আমি, মা, রাসেল, রেহানা আমরা মুক্তি পাই। 17 ডিসেম্বর মিত্র বাহিনীর মেজর অশোক তারা আমাদেরকে মুক্ত করে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে গ্রেপ্তার করে রেখেছিল, সেখানে কিন্তু তার বিরুদ্ধে
রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল এবং ইয়াহিয়া খান তার ফাঁসি দেবে সে নির্দেশনাও দিয়েছিল, সইও করে গিয়েছিল। কিন্তু ততক্ষণে যখন পাকিস্তানি বাহিনীকে সারেন্ডার করতে হয়, কাজে ইয়াহিয়ার পতন হয়। বঙ্গবন্ধু মুজিবকে তারা মুক্ত করে, তখন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে যায় এবং ওখান থেকে 8ই জানুয়ারি তিনি মুক্তি পান, সরাসরি লন্ডন চলে যান। সেখান থেকে 10ই জানুয়ারি তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। 10ই জানুয়ারি যখন ফিরে আসেন, তিনি কিন্তু তখন তার জনতার কাছেই আগে যান এবং সেখানে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে চলবে সেই নির্দেশনা দেন এবং যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান, সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন। মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। কিন্তু যখনই বাংলাদেশের যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠে 1975 সালে 15ই আগস্ট নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এরপর শুরু হলো হত্যাকূট ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা বদলের পালা। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, জনগণের সেবা করে, বাংলাদেশের উন্নতি করে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, সাক্ষরতার হার বৃদ্ধি পায়, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি। বাংলাদেশের মানুষ এই প্রথম একটা উপলব্ধি করতে পারে যে সরকার জনগণের সেবক। কিন্তু তারপর আমরা 2001-এ তখন যে নির্বাচনটা হয়েছিল অক্টোবর মাসে, সেই নির্বাচনে আমরা ক্ষমতা আসতে পারিনি। সেটা একটা চক্রান্ত ছিল, কারণ আমরা গ্যাস বিক্রি করতে চাইনি বলে আসতে পারিনি, সেটা ঠিক আছে। কিন্তু তখন যারা ক্ষমতা আসে, বিএনপি, জামাত জোট, বাংলাদেশের আদর্শ সবকিছু বিকৃত করে দেয়। 1975 সালে পরেও ইতিহাস বিকৃতি চলে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা। আবার ঠিক 2001-এ একই ঘটনা আমরা দেখি। এরপর 2008-এর নির্বাচনে আমরা সরকার গঠন করি। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার ইতিহাস, মুক্তি সংগ্রামের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের যে অবদান, প্রতিটি পরিবারের যে অবদান, সে সম্পর্কে জানতে পারি। দুঃখের বিষয় 2024 সাল একটা চক্রান্ত করে আওয়ামী লীগের হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হয়। ক্ষমতা আসে একটা ফ্যাসিস্ট, খুনি, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে। আবার শুরু হয় সেই ইতিহাস বিকৃতির পালা এবং এখনো তাই চলছে। এবং আজকে আরো অবাক ব্যাপার হলো যে আপনারা দেখবেন যে ক্ষমতায় ডক্টর ইউনূস, তার বিদায় হয়েছে। 12ই ফেব্রুয়ারি একটা প্রহসনী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি, এসে আবার সেই স্বাধীনতার চেতনা ধ্বংস করা। আর ইউনূস আসার পরে তো বঙ্গবন্ধু ভবনে আগুন দিয়েছিল, কিন্তু বিএনপি সেই যুব দলের রোমান হাওলাদার নামে এক ব্যক্তি নিজে আগুন দেয় এবং বুলডোজার দিয়ে যেদিন ভাঙা হয় সেদিন তার স্লোগান ছিল যে তারেক ভাই কথা দিলাম 35 নম্বর দখল নিলাম। তা বুঝতেই পারেন যে এই স্মৃতিগুলি কারা ধ্বংস করেছে। আর যারা সেই স্মৃতি ধ্বংস করেছে, ইতিহাস বিকৃতি করছে, এখন তারা ক্ষমতায় বসে আরও ইতিহাস বিকৃতি, এমনভাবে বিকৃতি যেখানে মুক্তিযুদ্ধের সময় চলাকালীন সময় যখন ওই 71 সালে জাতির পিতা যে স্বাধীনতা ঘোষণা দিলেন, সেই ঘোষণা দেওয়ার পরপরই 26শে মার্চ চট্টগ্রামে কালুরহাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের নেতা হান্নান সাহেব এই ঘোষণাটা পাঠ করতে শুরু করেন দুপুর 2:30টায়। জিয়াউর রহমান কিন্তু তখনও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে 25শে মার্চ যখন এরা ব্যারিকেড দিচ্ছে, তখনও সে ওই ব্যারিকেড যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে। 26শে মার্চ সে যাচ্ছিল পোর্টে, পাকিস্তান থেকে সোয়াত জাহাজে অস্ত্র এসেছে, সেই অস্ত্র নামাতে, তখন তাকে ছাত্র জনতা আর বাধা দেয়। সেখানে আমাদের মঈনুদ্দিন খান বাদল, যে জাসদের নেতা ছিলেন, এমপি ছিলেন, সেও কিন্তু এই গ্রুপে ছিল, তখন তাকে বাধা দিয়ে তাকে আটকায়। এদিকে যখন 26 মার্চ একের পর এক নেতারা কিন্তু ওই ঘোষণাটা সারাদিন বাজাতে থাকে। 27শে মার্চ দুপুরের দিকে আমাদের জহর আহমদ চৌধুরী সাহেব ছিলেন আওয়ামী লীগ নেতা, উনি বললেন যে এই ঘোষণাটা যদি একটা আর্মি অফিসারকে দিয়ে দেওয়া যায় তাহলে এটা যুদ্ধ মনে হবে। তখন মেজর রফিক, সে অ্যাম্বুশ করেছিল, তাকে বলা হয়, তিনি বলেন আমি যদি এখান থেকে সরি পাকিস্তানিরা দখল করে নেবে, কাজে আমি এখান থেকে সরবো না, আপনার অন্য কাউকে খোঁজেন। তখন জিয়াউর রহমান কিন্তু ছাত্র জনতার হাতে তখন একরকম বন্দি, তো তাকে নিয়ে আসা হয় কালুরঘাট বেতার কেন্দ্রে এবং 27শে মার্চ সন্ধ্যা 7টায় বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান এই ঘোষণাটা পাঠ করে এবং তার বক্তব্যে কিন্তু এই কথাটা স্পষ্ট ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে সেই স্বাধীনতার ঘোষণাটা পাঠ দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেক নেতা কর্মী বা অনেক ইন্টেলেকচুয়াল অনেকেই তো অনেক ভাষণ দেন, টেলিভিশনের ঘোষণাকারী বা রেডিওর ঘোষণাকারী বা কোনো মিটিংয়ের ঘোষণাকারী, তারাও যখন কোনো নেতার কোনো ঘোষণা বা কোনো অন্য কারো ঘোষণা যখন তারা এটা পাঠ করে বলে, সেটা তো তার ভাষণ হয়ে যায় না, যিনি ভাষণ দিচ্ছেন তার হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এখন চেষ্টা হচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেয়নি, জিয়াও ঘোষণা দিয়েছে এবং এবারে দেখলাম আর একটু তাদের উন্নতি হয়েছে। উন্নতিটা কি, জিয়ার ছেলে ক্ষমতা এসে জিয়ার বক্তৃতাটাকেও বিকৃত করে দিচ্ছে। জিয়াউর রহমান যে বলেছিল অন দ্য বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটুকু মুছে দিয়েছে। কাজে শেখ শুধু বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর অবদানকে বিকৃত করছে তা না, তার বাপের বক্তৃতাটাও বিকৃত করে দিচ্ছে। এই বিকৃতির হাত থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে সেটা আমার প্রশ্ন। আজকে আমি অন্য কথা না, যেটুকু বললাম, হ্যাঁ এই বিকৃত 21 বছর পর্যন্ত চলছিল, করতে পারেনি।
এখন আবার শুরু হয়েছে, কিন্তু সত্যকে কখনো কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারে না, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না, সত্য জয় হবে হবে। আওয়ামী লীগ ক্ষমতা এসে 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিল। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা আমরা করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, নারী ক্ষমতায়ন করেছি, শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি। বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা পেয়েছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর থেকে 2024 সালের 5ই আগস্টের পর থেকে মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরিহারা, আজকে শিক্ষার পরিবেশ নাই, সমস্ত জাতি দিশাহারা, অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস, সন্ত্রাস, সেই মব সন্ত্রাস, ঘরে ঘরে নারীদের উপর নির্যাতন, পাশবিক অত্যাচার, নারী শিশু নির্যাতিত, লাশের পর লাশ, ঘরে লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, সমস্ত জায়গায় লাশ আর লাশ, আর মানুষ সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন, দিশাহারা। এই দুঃসহ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করে? এখানে একটা প্রশ্ন আমার। একটা রিট করা হয়েছিল হাইকোর্টে, সেখানে বলা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে সমস্ত কারণ দেখেছিল সেই কারণগুলি দেখে হাইকোর্ট সেটা নাকচ করে দেয়। হাইকোর্ট বলে এই দলকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্টের ভার্ডিক্ট যখন হাইকোর্টে পারলো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আইনের বলে আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, স্থগিত করা হলো। ফ্যাসিস্ট ইউনূস 100 বললো আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে সে বলে দিল যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ ইলেকশন করতে পারবে না। যে দলটা 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতিকে স্বাধীনতার চিত্র উদ্বুদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীন করলো, অর্থনৈতিক উন্নতি করে দিল, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিল, আজকে সেই দলটাই নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না। কারণ কি? জনগণের সেবা করেছি, জনগণের কাজ করেছি। নির্বাচন হলেই তো জনগণ আমাদের ভোট দেবে। যতই আমাকে খুনি বানাক, যতই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাক, সাধারণ জনগণ তো সেটা গ্রহণ করেনি। যখনই তারা দেখে সার্ভে করে যে আওয়ামী লীগ জিতে যাবে, তাই আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। তবে হাত পা ধরে অনেকেই ভোট টোট নিয়েছে সেটা, কিন্তু এই নিষিদ্ধ আওয়ামী লীগ হতে পারে না। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা নিয়েছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। এটাই আজকের দিনে আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হরমুজ প্রণালী আটকে রেখে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অদ্ভুত এই ইরানি রণকৌশলে সুপার পাওয়ার আমেরিকার ত্রাহিমাম দশা। তেহরানের চালে পাঁকে পড়েছে ইসরায়েলও। অন্যদিকে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। হেন পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়েই সাবেক পারস্যে তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে শিয়া ফৌজের নৈতিক জয় হিসাবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের বড় অংশ। পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী ইরান বনাম আমেরিকা ইসরায়েলের সংঘাতের উপর কড়া নজর রেখেছে। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।